এভরিওয়ান। আমরা দশম শ্রেণীর তোমাদের গণিত বইয়ের প্রত্যেকটা পার্ট কমপ্লিট করেছি, শুধুমাত্র বাকি আছে রাশিবিজ্ঞানটা। তো আমরা রাশিবিজ্ঞান শুরু করতে চলেছি। এর আগে আমরা তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা মাধ্যমিক 2025 সম্পূর্ণ সলভ করেছি। 21টা মডেল কোশ্চেন পেপার আছে, 21টা মডেল কোশ্চেন পেপারও সলভ করেছি এবং তার সাথে সাথে সালের কোশ্চেন যেগুলো আছে 2024 আগেই করেছিলাম, 2023টাও করে দিয়েছি। বাকি কয়েকটা সালের কোশ্চেন 17 থেকে 22 পর্যন্ত সেগুলো আমরা সলভ করে দেবো পরবর্তী ক্লাসে। রাশিবিজ্ঞানটা শেষ করি। তো আজকে আমরা রাশিবিজ্ঞান শুরু করতে চলেছি। দেখো, রাশিবিজ্ঞানের প্রথমে যেটা আছে কেন্দ্রীয় অবস্থান বলতে আমরা কি বুঝবো। কেন্দ্রীয় অবস্থান বলতে কিছু তথ্য থাকবে, সেই তথ্যেরগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে মাঝের সংখ্যা বা সেই সংখ্যাগুলির কাছাকাছি অবস্থানকে কেন্দ্রীয় অবস্থান বলা হয়। আর এখানে মধ্যগামিতার পরিমাপ থাকে তিনটি, থাকে গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান। ঠিক আছে, এইগুলো এবার গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান এগুলো ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, এবার প্রথমে আসি গড়ের বিষয়ে। গড়টা কি? গড় ধরো যদি এরকম নাম্বার থাকে যে x1 x2 থেকে xnটা নাম্বার আছে, xnটা নাম্বার আছে, এই xn নাম্বারের গড় সেটা আমরা এইটাকে x বার বলি, এটাকে x বার বলা হয়। ঠিক আছে, x বারটাকে গড় হিসেবে প্রকাশ করা হচ্ছে, সেটা হচ্ছে x1 প্লাস x2 প্লাস xn বাই n, এইটা হচ্ছে গড়। ঠিক আছে, এবার দেখো এই যে এইটা থাকছে আর এই মানটা মনে রাখবে সামেশন, এটাকে সামেশন বলা হয়। সামেশন SUMMATION, সামেশন, তার চিহ্ন হচ্ছে এটা সামেশন চিহ্ন। ঠিক আছে, আচ্ছা, সামেশন অফ i is equal to 1 to n xi, তার মানে i এর জায়গায় 1 বসবে একবার, x1 i এর জায়গায় 2 বসবে একবার, শুরু করে করে n পর্যন্ত। তাহলে i is equal to 1 to 5 থাকলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5 পর্যন্ত। i is equal to 1 to 3 থাকলে x1 প্লাস x2 প্লাস x3, এইরকম। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো এটা সামেশন হলো। এবার দেখো এখানে যে কিছু পদ্ধতি আছে। এবার আমরা কি জানি, তোমরা ক্লাস 9-এ করেছো শ্রেণীর সীমা করেছো, শ্রেণীর সীমানা করেছো। ঠিক আছে, শ্রেণীর সীমানা করেছো। এবার শ্রেণী মধ্যকটা কি? শ্রেণী মধ্যক হচ্ছে যে নিম্ন সীমানা প্লাস উচ্চ সীমানা বাই 2, সেটা শ্রেণী সীমানা। যদি এরকমভাবে আমরা লিখি 0 to 10, 10 to 20, 20 to 30, এরকম। ঠিক আছে, এই যে একটা মান পড়ছে, দেখো এখানে এইটা হচ্ছে এই শ্রেণীটার এটা একটা শ্রেণী, এর নিম্নসীমা 10, ঊর্ধ্বসীমা 20, নিম্নসীমা 10, ঊর্ধ্বসীমা 20। তাহলে এর মধ্যমা কত হয়ে যাবে? মধ্যমা হয়ে যাবে, তুমি যদি বুঝে নিতে পারো ডাইরেক্ট, যে 15, যে 10 থেকে 5 এগোচ্ছে 15 পড়ছে, আবার 20 থেকে 5 হচ্ছে, মাঝেরটা 15 হচ্ছে। যদি না বুঝতে পারো 10 প্লাস 20 বাই 2, তার মানে 30 বাই 2, এখানে মধ্যমা হয়ে যাচ্ছে 15। ঠিক আছে, 15 হয়ে যাচ্ছে মধ্যমা। ঠিক আছে, শ্রেণী সীমানা নিম্ন সীমানা প্লাস উচ্চ সীমানা বাই 2। আচ্ছা, এবার দেখো এখানে গড় নির্ণয়ের যে পদ্ধতি আছে, গড় নির্ণয়ের পদ্ধতি খেয়াল রাখবে। গড় নির্ণয়ের 3টে পদ্ধতি, সেই 3টে পদ্ধতি হচ্ছে গড় নির্ণয়ের, একটা হচ্ছে যৌগিক গড় নির্ণয়ের প্রত্যক্ষ পদ্ধতি একটা, অন্যটা হচ্ছে কল্পিত গড় পদ্ধতি। ঠিক আছে, আর একটা ক্রমবিচ্যুতি পদ্ধতি। এবার যে এখানে দেখো উল্লেখ করছি, এই গড় নির্ণয় পড়তেই পারে। আমরা আজকে থিওরি আলোচনা করব। এটা তোমাদের কোর্সে দেখি 26-এর পার্ট পড়ছে। ঠিক আছে, এছাড়া তোমাদের গড় নির্ণয় ছাড়াও আছে মধ্যমা নির্ণয়, সংখ্যাগুরু মান নির্ণয়, হ্যাঁ, তো ওজাইভ অঙ্কন, এই সমস্ত কিছু আছে, সমস্ত কিছুই করতে হবে। তো যৌগিক গড় নির্ণয়ের প্রত্যক্ষ পদ্ধতির সূত্র হচ্ছে, এখানে দেখো যদি xi দেওয়া থাকে, x এর মান থাকবে, f এর মান থাকবে, আর এখানে x ইন্টু f, ধরো এটা 2, 3, 4 এরকম আছে, আমরা এখানে 6, 7, 8 এরকম নিচ্ছি, নর্মাল মান নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে x ইন্টু f কত হবে? 6, এখানে হয়ে যাচ্ছে 6 দুগুণে 12 হয়ে যাচ্ছে, 3 7 21 হয়ে যাচ্ছে, 4 8 32 হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে সামেশন অফ fx, আমরা এইগুলোর যোগফলটা, আর এইটা হচ্ছে সামেশন অফ f। এবার যৌগিক গড় নির্ণয়ের যে প্রত্যক্ষ পদ্ধতি, তার ফর্মুলা হচ্ছে সামেশন অফ i is equal to 1 to n fi xi বা xi fi যাই বলো, বাই সামেশন অফ i is equal to 1 to n fi, এইটা। ঠিক আছে, এইটা হচ্ছে যৌগিক গড় নির্ণয়ের প্রত্যক্ষ পদ্ধতির সাহায্যে যৌগিক গড় নির্ণয় হবে। তাহলে এখানে এই সামেশনটা নির্ণয় করলে এটা নির্ণয় করলে এইটা বা এইটা এখানে পুট করে দিলে যে ভ্যালুটা বেরিয়ে যাবে, তার সাহায্যে তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় পেয়ে গেলে। ঠিক আছে, তার সাহায্যে প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড়। এবার আসি কল্পিত গড়।
পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয়। কল্পিত গড় পদ্ধতি কি? কল্পিত গড় পদ্ধতির ক্ষেত্রে এখানে আমরা মাঝের একটা মান ধরে নেব, মাঝের একটা মান, তার ভ্যালুটা আমরা এ ধরে নেবো, সেইটা ইকুয়াল টু এ, এবং আমাদের এখানে সেখানে একটা মান থাকবে, এটা খেয়াল রাখবে, এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে। এবার মাঝের একটা মান ধরে নেব, সেটা থাকবে আমাদের এ হিসাবে থাকবে, এটাকে আমরা হচ্ছে দেখো এখানে একটা মান এ হিসাবে থাকবে, এবং তারপর আমরা এ হিসাবে নেওয়ার পর কী করব, সে এটা আমাদের কাজে লাগবে যৌগিক গড় নির্ণয়ের ক্ষেত্রে, ঠিক আছে, যৌগিক গড় নির্ণয়ের ক্ষেত্রে। এবার ডি আমরা একটা মান নেবো এখানে, সে ডি ইজ ইকুয়াল টু আমরা লিখবো এক্স মাইনাস এ। এবার যেইটা এটা ধরো আমরা এইটা ইজ ইকুয়াল টু যদি এ ধরে নিই, তাহলে এক্স মাইনাস এ, এখানে এই যে এখানে আমরা এইটা ফ্রিকোয়েন্সি, এটা এক্সের মানটা, এক্সের সোজা এ হবে, এক্সের সোজা এ হবে, ঠিক আছে, একটা নর্মাল মান থাকবে, এক্সের সোজা এ হবে, এটা ফ্রিকোয়েন্সি সোজা নয়, এটা ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে এক্স মাইনাস এ, এটা এ, এইগুলো হচ্ছে এক্সের মান, আবার এ, তার মানে এ মাইনাস এ 0, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস এ, এইটা -1, এইটা 1, এইরকম চলে আসবে, ঠিক আছে, এইরকম মান চলে আসবে। এটা জাস্ট আমরা উদাহরণ উল্লেখ করছি। এবার এটা ডি বেরোলো, ঠিক আছে, এটা ডি এর মান হচ্ছে, ডি এর মান হয়ে গেল। এবার এখানে নির্ণয় করতে হবে তোমাদের যেটা, যে এফআই ডিআই নির্ণয় করতে হবে, এফআই ডিআই, তার মানে এফ ডি নির্ণয় করতে হবে, মানে F1 D1 F2 D2 F3 D3 আসছে। এটা x1 x2 x3 D1 D2 D3 এইভাবে, x1 x2 x3 D1 D2 D3 এইভাবে। তাহলে এই যে এফআই ডিআই এইটা হবে। এবার এটা কি হবে, -6 0 8, এবার সামেশন অফ এফডি, এই মানটা নির্ণয় হবে। তাহলে এবার কল্পিত গড় পদ্ধতিতে, যে কল্পিত গড় পদ্ধতি তোমাদের, সেই কল্পিত গড় পদ্ধতিতে এই যে কল্পিত গড় পদ্ধতির সাহায্যে যৌগিক গড় কোনটা, যৌগিক গড় কল্পিত গড় পদ্ধতির সাহায্যে যৌগিক গড় কী হবে, কল্পিত গড় পদ্ধতির সাহায্যে এ প্লাস সামেশন অফ এফআই ডিআই, এই যে এ যেটা ধরেছিলাম সেইটা প্লাস সামেশন অফ এফআই ডিআই বাই সামেশন অফ এফআই, এই যে ভ্যালুটা আসবে, এই যে মানটা আসবে, সেটাই হচ্ছে যৌগিক গড়। কল্পিত গড় পদ্ধতির মাধ্যমে যৌগিক গড় নির্ণয় হচ্ছে, ঠিক আছে, দেখে নাও ভালো করে। এবার বিভিন্ন ধরনের অঙ্ক থাকবে যৌগিক গড়ের, সেই অঙ্কগুলো সলভ করতে হবে। কোর্সে দেখি 26-এর পার্ট পড়ছে তোমাদের, 26-এর পার্টে যৌগিক গড় আছে, ঠিক আছে। এবার দেখো যেটা পড়ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। ক্রমবিচ্যুতি পদ্ধতি হচ্ছে আরেকটু, যে এই ক্যালকুলেশনের পর আরেকটু মান থাকবে তোমাদের, এই যে এফআই ডিআই হলো, তখন আর এফআই ডিআইটা লাগছে না, তখন এই যে ডি এর মানটা পেলে, ডি এর মানের পর যে আমাদের শ্রেণী দৈর্ঘ্য আছে, শ্রেণী দৈর্ঘ্য থাকে একটা, এখানে আমরা এক্স এর মানটা শুধুমাত্র অ্যাকিউরেট এটা এইরকম দিয়েছি, মানে মধ্যক বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার শ্রেণী দৈর্ঘ্য থাকবে, যেমন আমরা লিখেছিলাম 0 থেকে 10, 10 থেকে 20, সেরকম শ্রেণী দৈর্ঘ্য আকারে দিয়ে দেওয়া থাকবে। তখন তোমাদের এইচ এর মানটা জানা হয়ে যাবে, তখন ইউ ইজ ইকুয়াল টু হয়ে যাবে, তখন একটা ইউ ইজ ইকুয়াল টু এক্সআই মাইনাস এ বাই এইচ এর মানটা হয়ে যাবে, ঠিক আছে, এইটা। আর এখান থেকে তোমরা পেয়ে যাবে এফআই ইউআই পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে ইউ ইজ ইকুয়াল টু যে শ্রেণী দৈর্ঘ্য এইচ দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, এইচ দিয়ে ভাগ করে দিতে হবে, ভাগ করে দিলেই তাহলে এফআই, এটা এখান থেকে কী পাবে, সামেশন অফ এফআই ইউআই। তাহলে এখান থেকে এফআই ইউআই পেয়ে গেলে যে মানগুলো পরপর বের করবে প্রত্যেকটা, হ্যাঁ। এবার অঙ্ক করার সময় তোমাদের আরও পরিষ্কার হবে যখন আমরা অনুশীলনী অঙ্ক সলভ করব। এখন হয়তো দেখে একটু অসুবিধা হতে পারে, সূত্রগুলো শুধু আমরা আলোচনা করছি। তাহলে এইখানে এবার ক্রমবিচ্যুতি পদ্ধতির মাধ্যমে যৌগিক গড় কত হবে, যে পদ্ধতি নির্ণয় করো অ্যান্সার কিন্তু একই থাকবে, যে পদ্ধতি নির্ণয়। এবার তোমাদের কোশ্চেনে যদি কোনো প্রসেস পার্টিকুলার উল্লেখ করে দেওয়া থাকে, সেই প্রসেসে নির্ণয় করতে হবে। যদি কোনো প্রসেস পার্টিকুলার উল্লেখ না করা থাকে, যে কোনো প্রসেস ফলো করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার এই পদ্ধতিতে যৌগিক গড় যে পদ্ধতি নির্ণয় হবে, এইটা হয়ে যাবে এ প্লাস সামেশন অফ এফআই ইউআই বাই সামেশন অফ এফআই ইন্টু এইচ, এইটা হচ্ছে যৌগিক গড় ক্রমবিচ্যুতি পদ্ধতির সাহায্যে। এবার মানগুলো পরপর পুট করলে এখানে মান নির্ণয় হয়ে যাবে, ঠিক আছে, মানে যৌগিক গড় নির্ণয় হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের 26.1 আছে, 26.2 আছে, এগুলো প্রত্যেকটা সলভ করতে হবে। 26.1, 26.2, ঠিক আছে। মধ্যমা নির্ণয় আছে 26.3, একই চ্যাপ্টারের মধ্যে পড়ছে, ঠিক আছে, মধ্যমা নির্ণয়। এখানে দেখো, আচ্ছা, মধ্যমা হচ্ছে কিছু সংখ্যা দেয়া থাকে, মধ্যমা নির্ণয় আলাদা সূত্র আছে। এবার মধ্যমার জন্য কিছু সংখ্যা যদি দেয়া থাকে, এগুলো আমরা দেখবে যে তোমাদের রায়মার্টিন প্রশ্নবিদরা সলভ করে দিয়েছি, সেখানে কিন্তু মধ্যমা নির্ণয় আমরা ভালো করে
মধ্যমা নির্ণয়ের উপর অনেক অঙ্ক করেছি। যদি কিছু তথ্য থাকে এরকম ধরো 2, 3, 5, 9, 7, 6 এরকম সংখ্যা আছে মনে করো, যদি সেটাকে ছোটো থেকে বড় সাজিয়ে নিতে হবে, মানে ঊর্ধ্বক্রমে 2, 3, 5, 6, 7, 9। তাহলে এখানে কটা পদ আছে, আগে কটা পদ আছে সেটা দেখতে হবে। এখানে দেখো জোড় সংখ্যক পদ আছে, জোড় সংখ্যক পদ থাকলে মাঝের দুটো পদের সমষ্টি বাই 2 সেটা হবে মধ্যমা। এদিকে বাঁ দিকে দুটো পদ, ডান দিকে দুটো পদ, মাঝে দুটো পদ, সেই দুটোর পদের সমষ্টি 5 + 6/2 11/2, তাহলে 5.5 হয়ে যাচ্ছে মধ্যমা। ঠিক আছে, যখন জোড় সংখ্যক পদ থাকবে 6টা, 8টা, 10টা, 12টা, 14টা, যদি এবার যদি বিজোড় সংখ্যক পদ থাকে, মনে করো এখানে আমি এই সংখ্যাগুলোর ক্ষেত্রেই ছোট থেকে বড় আকারে সাজালাম। 2, 3, 5, 6, 7, 9, এখানে পদ আছে 10, একটা পদ আছে 10। এবার এক্ষেত্রে কি হচ্ছে দেখো, এখানে বিজোড় সংখ্যক পদ চলে এলো, মাঝের পদ একটা হবে, টোটাল পদ যদি বিজোড় সংখ্যক থাকে, এইখানে এদিকে 5টা পদ, এই 3টে পদ, এদিকে 3টে পদ, মাঝে একটা পদ, তাহলে এক্ষেত্রে মধ্যমা 6। ঠিক আছে, এক্ষেত্রে মধ্যমা 6। এটাই হচ্ছে প্রসেস মধ্যমা নির্ণয়ের। এবার এটা তোমাদের খেয়াল রাখবে ভালো করে। এবার মধ্যমা নির্ণয়ের একটা সূত্র আছে, সেই সূত্র আমরা আলোচনা করব। তো আমরা আগে 26.1 পরবর্তী ক্লাসে, আজকের ক্লাসে আমরা এখানেই স্টপ রাখবো, পরবর্তী ক্লাসে 26.1 সলভ শুরু করব। তো 26.1 সলভ করে যৌগিক গড় নির্ণয়ের জন্য আছে ওই চ্যাপ্টারটা, সম্পূর্ণরূপে গড় নির্ণয়। তারপরে 26.2 এ মধ্যমা নির্ণয় আছে, সেই চ্যাপ্টার মানে মধ্যমা নির্ণয় করব। তার আগে আমরা সূত্রটা আলোচনা করব, এগুলো আর একটু ডিসকাস করে সূত্রটা বলে তারপর মধ্যমার অঙ্ক করব। ঠিক আছে, তো আজকের মতো আমরা রাশিবিজ্ঞানের প্রথম ক্লাস একটু ছোট করেই সারলাম। আজকের মতো এখানেই স্টপ করছি, পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনের অঙ্ক সলভ করতে থাকবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।